আচ্ছা, তো শুরু করি 155 তো আমরা যেমন অলরেডি একটা রিপিট অফ ল্যাব শুরু করেছিলাম, মানে আমাদের যে কটা ল্যাব আমরা সিলেবাসে করানোর কথা আমরা প্রত্যেকটাই ভার্চুয়ালি একবার দেখে নিয়েছি, এবং তোমাদের লাস্ট থার্সডেতে প্রক্সিমেট অ্যানালিসিসও হয়ে গিয়েছে। তো এই যে কটা যা আছে এই কটাই তোমাদের পরীক্ষায় থাকবে। এর বেশি তো অবশ্যই নয়, অন্য কিছু কম কিছু হলে সেটা জানিয়ে দেওয়া হবে। ধরে রাখো আপাতত যেদিনই পরীক্ষা হোক, জানি না কবে হবে, যেদিনই হোক, তো এইগুলোই থাকবে, ওই 12টা এক্সপেরিমেন্টই তোমাদের থাকবে। মানে এক্সামের কথা বলছেন? হ্যাঁ, হ্যালো ম্যাম। সেমিস্টারের কথা বলছি ম্যাম। বলো কৌস্তব, বলো। ম্যাম আমি কিছু শুনতেই পেলাম না, নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, শুনে নেবে, বলছি। তো যেটা দাঁড়াচ্ছে যেটা 12 experiment that has already completed, ready for the semester sessional exam, whatever the mode it will be. তো তোমাদের সবাইকে এই থিওরিটিক্যাল অংশটা খুব ভালো করে রেডি রাখতে হবে। হাতে কলমে কাজ যখন আমরা এবছর করাতে পারিনি, অতএব পরীক্ষাতেও আমরা হাতে কলমে করতে বলবো না। তো কিন্তু থিওরিটিক্যাল মোডে তোমাদের অবশ্যই এটাকে তোমাদের নলেজ কনসেপ্ট এগুলো দেখা হবে, সেইভাবে 12টা এক্সপেরিমেন্টকে রেডি করবে। খাতা যেটা করতে বলেছিলাম, খাতাটা এখনো কিভাবে নেব ডিসাইড করে উঠতে পারিনি, তবে খাতাটা প্লিজ তোমরা আপডেট রাখবে। অনেকে আপডেট রেখেছো জানি। হ্যাঁ বলো ম্যাম। বলছি 13টা এক্সপেরিমেন্ট আছে তো? 13টা আছে, অ্যালকালিনিটি আর হার্ডনেস না একটাই আন্ডারে পড়ে, বুঝেছো? ভলিউমেট্রিক এস্টিমেশনের মধ্যে ওটা দুটো এ বি করে দুটো ভাগ আছে, সিলেবাসটা দেখবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা 13টা এক্সপেরিমেন্ট, কথাটা তোমার ঠিক। তো খাতাতে আলাদা আলাদাই লিখবে, সিলেবাস অনুযায়ী দেখলে ওটা 12 এক্সপেরিমেন্ট, সিলেবাসটা একটু দেখলে বুঝতে পারবে। তো আজকে আমরা হার্ডনেসের সাথে যেটা অ্যাটাচড, যেটা নিয়ে তোমাদের 12 না 13 কনফিউশন হচ্ছে, সেই অ্যালকালিনিটিটা আমরা আজকে আরেকবার দেখবো। ঠিক আছে, আরেকবার রিভিশন দেবো আশা করি, ঠিক যেভাবে আগের বার করেছিলাম ঠিক সেভাবেই করবো। কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার করে নেবে। শুরু করি, আমি স্ক্রিনটা ওকে ম্যাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। So this is today our topic is volumetric estimation of alkalinity of a given sample of water using 0.01 normal sulfuric acid. That means we have a sample of water and have to measure the presence of alkali in that particular sample. हम लोगों को क्या करना है, हमें एक वाटर सैंपल दिया गया है और उसमें कितना एल्काली है वो हमें मेजर करके आपको बताना है। एल्काली मीन्स एनी काइंड ऑफ एल्काली मेटल, कैल्शियम, मैग्नीशियम, sodium, potassium, all are in the category of alkalinity estimation. সবাইকেই আমরা একসাথে অ্যালকালি বলে কনসিডার করতে পারি। And last Monday we already do the volumetric estimation of hardness of a sample. The hardness and the alkalinity comes under single experiment. এই দুটো একটা single experiment এর মধ্যে পড়ে, because these two are interconnected. In both the cases we estimate the amount of calcium carbonate. As we know, the calcium compounds, the magnesium compounds are generally create some problem which should be estimated. So that's why both in hardness and in alkalinity we consider or we measure generally the amount of calcium carbonate respective. আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে আমরা মেজার করে থাকি। And in this experiment we measure three type of alkali metals: in hydroxide, carbonate and bicarbonate.
আমরা অ্যালকালিনিটি এক্সপেরিমেন্টটা করার সময় 3 ধরনের কম্পাউন্ডকে এস্টিমেট করে থাকি। হাইড্রোক্সাইড মানে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, carbonate, that is calcium carbonate, magnesium carbonate, and the bicarbonate of calcium, magnesium generally. আবারও বলছি আদার্স মেটালও থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে, বাট আমরা ক্যালসিয়ামের রেসপেক্ট একটা সিঙ্গেল থেকে ধরে নিয়ে মেজার করতে পারি। এখানে আমরা ক্যালসিয়ামের রেসপেক্টে করব, ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে করব। আর টাইট্রেশনটা হবে 0.01 নরমাল সালফিউরিক অ্যাসিড। এটা আমাদের এক্সপেরিমেন্টে বা সিলেবাসে বলে দেওয়া আছে। It is already mentioned that you have to do the estimation present with or against sulfuric acid. তাহলে এবার শুরু করলাম। First, what is alkalinity? What do you understand by alkalinity? Alkalinity is a measuring of an acid neutralizing capacity of water. पानी में एसिड को न्यूट्रलाइज कर सकता है ऐसा जो कंपाउंड्स रहता है उसको हम अल्कालिनिटी के जरिए एक्सप्रेस करते हैं। तो अल्कालिनिटी मींस द प्रेजेंस ऑफ एसिड न्यूट्रलाइजिंग कैपेसिटी। একটা অ্যাসিড কে প্রশমন করতে পারে এরকম যে কোনো উপাদানকে আমরা এখানে মাপবো। In other words, its ability to maintain a relatively constant pH. যা থাকলে জলের pH কে মেইনটেইন হবে when we add acid, that is known as alkaline. তোমার কাছে দুটো স্যাম্পল অফ ওয়াটার আছে, ইউ হ্যাভ টু টাইপস অফ স্যাম্পল অফ ওয়াটার। তুমি দুটোকে সেপারেট বিকারে নিয়েছো, প্রত্যেকটাতে তুমি 5 ml করে অ্যাসিড অ্যাড করছো। ফার্স্ট বিকারে ইউ অ্যাড 5 ml acid, any acid, that doesn't matter, and same acid in same volume you add in second beaker. After that, when we experiment the pH, যখন আমরা pH দেখতে যাব, when we measure the pH, we see that the first sample, the pH will slightly change, but in second sample of water, the change of pH is high. প্রশ্নটা আমার হচ্ছে দুটো স্যাম্পল অফ ওয়াটার, দুটোতে আমি অ্যাসিড অ্যাড করেছি, করার পর pH মাপলাম, দেখলাম একটা চেঞ্জ অলমোস্ট নেগলিজিবল, না হওয়ার মতনই 5 ml অ্যাড করার পর। আরেকটাতে ওই সেম অ্যাসিড 5 ml অ্যাড করেছি, বাট দ্য চেঞ্জ ইজ হিউজ। তুমি অ্যাপারেন্টলি এর থেকে কি বুঝবে? কেউ একজন বলতে পারো আমরা অ্যাপারেন্টলি এর থেকে কি বুঝবো? দুটোরই সাথে কাছাকাছি তো ছিল, দুটোই ওয়াটার। এবার আমরা দুটোতেই অ্যাসিড অ্যাড করেছি, একটা সেরকম চেঞ্জ হলোই না, আরেকটার প্রচুর চেঞ্জ হলো, তাহলে আমরা কি বুঝতে পারি? যেটার বেশি চেঞ্জ হয়েছে সেটা অ্যালকালাইন বেশি ছিল, যেটার বেশি চেঞ্জ হয়েছে সেটা অ্যালকালাইন বেশি ছিল। চেঞ্জ মানে কি? আমি ওটা অ্যাড করছি, আমার চেঞ্জটা খুব কুইক হচ্ছে, মানে কি ওখানে উইক অ্যালকালি ছিল, যার ফলে চেঞ্জেসটা অ্যাসিডের চেঞ্জেসটা খুব মানে শার্প রিফ্লেকশন দেখা যায় সেকেন্ডটা। আর ফার্স্টেরটা কি হয়েছে, পিএইচ এর রিফ্লেকশন অতটা হয়নি, তার মানে ওর মধ্যে যে প্রেজেন্স অফ অ্যালকালি আছে তারা এখনো যথেষ্ট স্ট্রং আছে, তাই তারা প্রথম অবস্থায় এখনো অবধি খানিকটা এটাকে পিএইচ এর চেঞ্জটাকে রেজিস্ট করতে পারছে। আমরা সেটা বুঝবো যে প্রেজেন্স অফ অ্যালকালি। বোঝা গেল? কজ অফ অ্যালকালিনিটি, অ্যালকালি কি কারণে জলের মধ্যে আসে? Alkalinity is caused due to the presence of calcium and carbonate ions in solution. Normally, জলের মধ্যে যদি অ্যালকালিনিটি টেস্ট করো তাহলে দেখবে অ্যালকালিনিটি জনিত যত চেঞ্জেস আছে নরমালি এই ক্যালসিয়াম আর কার্বনেটের জন্যই হয়ে থাকে। এই জন্যই একে আমরা স্ট্যান্ডার্ড ধরে এর হিসেবটা করি। That's why we usually expressed at the equivalent quantity of calcium carbonate. Calcium ion and carbonate ion both comes from calcium carbonate or limestone. Generally, the water টা যে কন্ট্যাক্টে ছিল তার উপর ডিপেন্ড করে যে এর অ্যালকালিনিটি কিরকম হবে। গ্রাউন্ড ওয়াটারের অ্যালকালিনিটি হাই হয়। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে যে প্রেজেন্স অফ ক্যালসিয়াম আয়ন, কার্বনেট আয়ন আর দ্য মোস্ট রেসপন্সিবল
to alkalinity, not only that, hardness also. There are two types of alkalinity, two ধরনের হয়. One is phenolphthalein alkalinity, which is generally indicates the amount of hydroxide compounds in water. Phenolphthalein actually যে first আমরা আগেও দেখেছি, the total titration part is divided in two sections. First section we add phenolphthalein, and the second section at the same water we add another indicator, that is methyl orange indicator. So in the first case, when we use phenolphthalein indicator and the end point has arrived, what we will understand, that means all the hydroxide compounds are trapped. So whatever the measurement actually comes from the hydroxide compounds, and to some extent the carbonate compounds are half neutralized. They are not the full neutralized, they are half. If full neutralization has done, then what will produce? Salt and water. But in half neutralization point, the carbonates are converted to bicarbonate, which are the half way of the destination. So phenolphthalein alkalinity actually expressed the hydroxide compounds and half of carbonate compounds. And the final one, that is the M alkalinity or the methyl orange alkalinity, actually expressed the presence of hydroxide, carbonate and bicarbonate. All types of alkaline causing compounds are here measured. তাহলে কি বললাম, অ্যালকালিনিটি আমাদের দু রকমের আছে. এইগুলোই তোমাদের যদি সেশনালে সময় ভাইভা হয়, কি মোডে পরীক্ষা নেবে জানি না, যদি অনলাইন হয়, যদি এটার ভাইভার ব্যবস্থা রাখে, তাহলে এই ধরনের প্রশ্নগুলোই করা হবে. কত ধরনের অ্যালকালিনিটি হয়? Phenolphthalein and methyl orange. Phenolphthalein indicates the hydroxide alkalinity and methyl orange indicates the total alkalinity, that means the presence of all compounds, hydroxide, carbonate and bicarbonate, all these three. What are the units? These are same as hardness. আমরা hardness আর alkalinity গতবারও পরপর করেছিলাম, এবারও ডিভিশনের সময়ও পরপর করছি, because they are interlinked. Both the cases, the units are same as in milligram per liter, that is mg per liter, and the parallelly ppm, parts per million, and 1 mg per liter is equivalent to 1 ppm. This will help you a lot. এগুলো তোমাদের পরবর্তীকালে অনেক ক্যালকুলেশনে হেল্প করবে. So these are the units. Next, how alkalinity indicates water quality. তুমি একটা এক্সপেরিমেন্ট করে একটা ডেটা পেলে কি বুঝবে? না বুঝবে হচ্ছে এটাই, একটা সিম্পল চার্ট তোমাদের হেল্প করবে কিছুটা আইডিয়া পেতে. That means if the alkalinity estimation in ppm is between 20 to 100 or below 100, that means the presence of alkali is low. সেই জলে হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট এরা খুব লো অ্যামাউন্টে আছে. এখানে আরেকটা কথা বলে রাখি, অ্যালকালিনিটি শব্দটার আগে যদি ফেনোলফথেলিন বা টোটাল কিছু মেনশন না করা হয়, that means it is total alkalinity. তার মানে হচ্ছে এটা টোটালটাই. তো যেটা দেখতে পাচ্ছ সেটা that indicates presence of all these three, carbonate, hydroxide and bicarbonate. All these three are estimated here. So below 100, alkalinity is low, and whatever the cause or effect is mentioned in the pink portion. Ideal range is 100 to 180. That means your drinking water will come between this ideal range, and above should be in ideal range. Obey the drinking water in মধ্যে তা আমি বলতে পারি না জোর গলায়, should be between these two, 100 to 180, and above 180 the alkalinity is high. Maybe it's high due to some effluent addition, কিছু থেকে হয়তো কোনো জল এসে মেশে তার জন্য হাই হতে পারে. হাইয়ের অনেক কারণ থাকতে পারে,
কোনো একটা ওয়াটার টেস্ট করার পর যদি দেখা যায় এই ধরনের কিছু, তখন তার রিজনস আবার সার্চ করতে বেরোতে হয়। সেটা আমার মনে হয় না এখানে দরকার আছে। জাস্ট একটু মানে চার্টটা দেখে রাখো। ওই যে ওয়াটার চ্যাপ্টারে আমি এটা লাস্টে একটা ড্রিঙ্কিং ওয়াটারের লিস্ট দেখিয়েছিলাম না, যে তোমাদের সকলের প্রশ্ন ছিল যে এত কিছু মনে রাখবো কি করে। খুব সিম্পল, মনে রাখা যায় না। তো তোমরা জাস্ট প্যারামিটার গুলো মনে রাখো, আর এই ধরনের কিছু ল্যাব করতে করতে খানিকটা আই সেট হয়ে যাবে। সেটা এখন বুঝতে পারছো না, কিছুটা সেট হয়ে যাবে যে কতটার মধ্যে এটা অ্যাবসার্ড, একটা ডেটা দেখলে এটা হতে পারে না পারে না, এটা খুব অ্যাবসার্ড কিনা, এটা একটা আইকিউ ডেভেলপ করবে। মোটামুটি এটা দেখতে থাকো। হাউ টু ডিটারমাইন অ্যালকালিনিটি। অ্যালকালিনিটি কিভাবে ডিটারমাইন করা যায়? In our case, it is estimated by titration, or it is a titrimetric analysis. This is one kind of acid-base titration. Here, the acid and bases or alkali are neutralize each other and produce salt and water. যে কোনো অ্যাসিড বেস টাইট্রেশনের শেষে কি তৈরি হয়? যখন তুমি কালারটা দেখতে পাও, তৈরিটা কি হয়, কালারটা কেন আসে? কালারটা আসে তার কারণ সেখানে সল্ট এবং ওয়াটার তৈরি হয়ে গিয়েছে, এবং এক ড্রপ যেটা তুমি বুড়ের থেকে অ্যাড করছো সেটা এবার বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তুমি কালারটা দেখতে পাচ্ছ। তার আগে অব্দি দেখতে পাচ্ছিলে না কেন? জাস্ট নিউট্রালাইজ হয়েছে। তোমাদের এক্সপেরিমেন্টের সময় স্যার একটা কথা বলেন যে লাস্ট ড্রপে আনতে হবে। আমাকে কালারটা আনার পর 2-3 ড্রপ ফেলে তারপর দেখালে কোনো লাভ নেই, আমরা ধরতেও পারবো না ঠিক না। আমাকে সিঙ্গেল ড্রপ, লাস্ট যে ড্রপটাতে এনেছো সেইটা আমাকে দেখাবে। দ্যাট মিনস কি, তারপরে তো এক্সেস অফ অ্যাডিশন হয়ে যাচ্ছে, ওই অব্দি ছিল অ্যাকচুয়াল অ্যাডিশন। তাই ওইটা বেশি করে খেয়াল রাখতে হয়। তো ইট ইজ আ টাইট্রিমেট্রিক থিওরি। হিয়ার উই এস্টিমেটেড, যেগুলো বললাম সেগুলোই, এগুলো ফর লেখার জন্য যে থিওরিটা সেটা এটা। হাইড্রোক্সাইড, কার্বনেট and bicarbonate. Here all are when we add acid. Acid means the addition of hydrogen ion. So if the hydroxide compound or and the hydrogen ions of acid neutralize each other, what will produce? They will produce water. সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইডটা এলো OH মাইনাস, আর তুমি কিছুটা অ্যাসিড দিয়েছিলে, অ্যাসিডের থেকে কি এলো? হাইড্রোজেন আয়ন। তাহলে কি তৈরি হলো? একটা জিনিস যেটা কমন সেটা হচ্ছে ওয়াটার। ওর OH আর এর হাইড্রোজেন মিলে হলো ওয়াটার। এছাড়া তো সল্ট তো থাকবে, ওয়াটারটা হচ্ছে মেন। কার্বনেট at the first stage after adding acid it will goes to bicarbonate. যেটা বলেছিলাম না যে ফেনোলফথেলিন ইউজ করলে হাফ কার্বনেট নিউট্রালাইজ হয়। হাফ মানে কি, ওরা কার্বনেট থেকে বাইকার্বনেটে শিফট করে। So this is the first step. Carbonate, first addition of hydrogen go to bicarbonate, and at the second step, due to the continuous adding of acid, it will finally transfer to water and parallel carbon dioxide, because the carbonate compound broke down and produced carbon dioxide. বাংলাটা হচ্ছে এরকম, যখন অ্যাসিড অ্যাড করছি মেন রিঅ্যাকশনটা কি হচ্ছে, মেন কেমিস্ট্রিটা কি, যে সমস্ত হাইড্রোক্সাইড কম্পাউন্ডস আছে ওরা ডাইরেক্টলি ওয়াটারে কনভার্ট হয়ে গেল, কাজ শেষ। যে কার্বনেট এবং বাইকার্বনেট ছিল তারা কি করলো, কার্বনেটরা বাইকার্বনেটে শিফটিং হলো, তারপর যত সব বাইকার্বনেট ছিল সবাই গিয়ে শিফট হলো ওয়াটারে, কাজ শেষ। এইটা দু ধাপে হয় বলেই আমরা দু ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। কারোর যদি মাথায় প্রশ্ন আসে একটা ইন্ডিকেটরে কি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তুমি যদি শুধু মিথাইল অরেঞ্জ দাও, খুব আনন্দের সাথে তুমি একই রেজাল্ট দেখতে পাবে। তা সত্ত্বেও করা হয় কেন? দু ধরনের কম্পাউন্ডের এস্টিমেশন প্রুফ করার জন্য করা হয়। মানে অ্যালকালিনিটি পেয়েছো, কি থেকে পাচ্ছ, হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, কি থেকে পাচ্ছ, এটা বোঝার জন্য দু রকম করা হয়। আর আমি যেটা বললাম সেটাই, প্রথম মিথাইল অরেঞ্জ অ্যাড প্রথম ফেনোলফথেলিন অ্যাড করব, এবং তারপর মিথাইল অরেঞ্জ অ্যাড করব, গ্র্যাজুয়াল একটা সেম স্যাম্পল, কিন্তু মানে একই স্যাম্পলে মিথাইল অরেঞ্জ কালার এসে গেল, তারপর আবার পরে এই করে করে যেতে হবে। কি কি অ্যাপারেটাস লাগে? বুরেট স্ট্যান্ড, and this is the actual apparatus, এইভাবে সেট করে নিতে হয়।
পিপেট, দেয়ার আর টু টাইপ অফ পিপেট, একটা হচ্ছে ডাইরেক্ট 20 ml বা যতটা বাল্বের গায়ে লেখা থাকবে ততটা, আর একটা হচ্ছে গ্রাজুয়েটেড পিপেট, মানে 1 থেকে 20 অবধি বা 1 থেকে জেনারেলি 10 অবধি একদম রেগুলার মার্কিং করা থাকে। তুমি চাইলে 1.5 ml 1.7 ml মানে ফ্র্যাকশনাল ডেটা নেওয়া যায়। এই ডান দিকে যেটা দেখছো সেটা থেকে। একটু ধরো তো, কলেজ থেকে একটা ফোন আসছে। ওকে ওকে ম্যাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার কম্পিউটার শিখতে গেল। এক সেকেন্ড। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? So this is pipette and this one is conical flask, যার মধ্যে আমরা স্যাম্পলটা নিয়ে টাইট্রেশনটা করে থাকি। মেটেরিয়ালস কি কি নেওয়া হয় এরপর স্যার দেখাবেন। মেটেরিয়ালস অব্দি আমি বলে দিই, সেটা হচ্ছে ওয়াটার স্যাম্পল, সালফিউরিক অ্যাসিড 0.01 নরমাল, যে পরিমাণ যেটা দিয়ে তুমি টাইট্রেশন করবে সেটা। এটা কোথায় নেওয়া হয়? বুলেটে। যা দিয়ে টাইট্রেশন করবো সেটা বুলেটে নিই। ইন কেস অফ হার্ডনেস we titrate against EDTA. So EDTA should be taken in burette. উল্টোটা নিলে হয় না যে তা না, কিন্তু একটু প্রবলেম হয়। তাই জন্য যাকে দিয়ে টাইট্রেশন করবো, যার স্ট্রেংথ আমরা জানি, which strength is known to us, should be in burette. And in this case, in alkalinity estimation, we take in burette, that is sulfuric acid. Phenolphthalein indicator for the estimation of hydroxide, methyl orange indicator for the estimation of final or total alkalinity, and this is the process. তাহলে এই অবধি আমি বললাম, এরপর থেকে স্যার প্রসিডিওরটা দেখাবেন। তাহলে কি জানলাম আমরা কি এতক্ষণ কি শিখলাম সেটা আমি খুব সংক্ষেপে হিন্দিতে একটা ভাষাতেই একটু বলে নিই, যেটা আমাদের অ্যাকচুয়াল নলেজ রাখতে কাজে লাগবে ফর দ্য एग्जाम পারপাস। সেটা হচ্ছে हम लोगों को यहाँ एस्टिमेट करना है हमारे पानी में कितना एल्काली है। एल्काली किस वजह से आता है पानी में? या तो कैल्शियम मैग्नीशियम हाइड्रोक्साइड के जरिए है, या फिर कार्बोनेट के जरिए है, या फिर बाइकार्बोनेट के जरिए। ये तीनों अगर कोई भी एक रहेगा तो वो पानी को एल्काली और एल्कालिनिटी टेस्ट करना पड़ेगा। ओके मैम ओके। और सेकंड क्या आता है? सेकंड ये आता है कि दो तरीके से किया जा सकता है। एक तो है फेनोल्फथलीन एल्कालिनिटी और दूसरा है मिथाइल ऑरेंज एल्कालिनिटी और टोटल एल्कालिनिटी। ये दोनों नाम से जाना जाता है। फर्क क्या है? फर्क है इतना ही कि आप फेनोल्फथलीन जब एस्टिमेट होगा तब आप सिर्फ वो क्या कहते हैं हाइड्रोक्साइड, उसी को आप माप पाओगे, और अगर टोटल के टाइम पे आप वो तीनों को एस्टिमेट कर पाओगे, मतलब कि कार्बोनेट बाइकार्बोनेट एंड हाइड्रोक्साइड। तो हमें जब भी ये एक्सपेरिमेंट करना हो तो हमें दोनों इंडिकेटर यूज करना है टू एस्टिमेट इन डिटेल। And finally is the unit we have expressed, that is mg per liter or ppm, and another is the normal range। हमें normal range कितना याद रखना है कि अगर 100 to 175 के अंदर रहता है तो वो पानी यूज करने लायक है पीने के लिए, और किसी भी नॉर्मल काम के लिए आप इसे यूज कर सकते हैं। अगर इससे ज्यादा होता है तो प्रॉब्लम कुछ नहीं, प्रॉब्लम वही आएगा फिर से वो स्केलिंग वगैरह, डिपोजिशन, प्रेसिपिटेट, वो सब प्रॉब्लम आता जाएगा आपके पानी में। तो इसी के लिए ये एस्टिमेशन करना बहुत जरूरी है। और हम ये एस्टिमेट कैसे करते हैं कि जितना भी अल्कली है उसको हम एसिड से न्यूट्रलाइज करते हैं, एंड ड्यूरिंग द न्यूट्रलाइजेशन कितना एसिड हमें मतलब यूज करना होता है, उसी के अमाउंट से हम वो कैलकुलेट कर पाएंगे कि हमारे पानी में कितना अल्कली है। ठीक है, एक को पकड़ने के लिए दूसरे को यूज करना पड़ता है। आपको अल्कली पकड़ना है तो आप एसिड यूज करोगे, अगर कभी उल्टा आए तो आपको यही टाइट्रेशन अल्कली के जरिए करना है। अगर
किसी दिन आपको पानी का एसिडिटी चेक करना पड़ेगा। आप फीडिंग के जरिए तो कर सकते ही हो, अगर उसको टाइट्रेशन में ले जाओगे तो ऐसे करना है, सिर्फ वो वाइस वर्सा हो जाए। इतना ही, এখানে আমি আমার শেয়ারিং স্টপ করলাম। কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আদারওয়াইজ দ্যাট তোমাদের ওই এটা করা আমি স্যারকে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে। ম্যাম বলো ম্যাম ফেনolphthalein ইন্ডিকেটর দিয়ে কোনটা চেক করব ম্যাম? ফেনোলফথলিন ইন্ডিকেটর দিয়ে আমরা চেক করে থাকি the presence of hydroxide compound. Hydroxide means sodium hydroxide, calcium hydroxide, magnesium hydroxide, any type of hydroxide. Okay? ওটা তো বেসিক তাই তো হ্যাঁ, সবই বেসিক। Yes, ওটার হচ্ছে একটু পিএইচটা ফেনোলফথলিন আর হাইড্রোক্সাইডের পিএইচ রেঞ্জটা ম্যাচ করে যায় বলেই ওরা ধরা পড়ে ফেনোলফথলিন। আর কার্বনেট বাইকার্বনেট কেন ধরা পড়ে না? কারণ ওদের পিএইচ রেঞ্জ ম্যাচ করে না। ওদের পিএইচ রেঞ্জ ম্যাচ করে হচ্ছে মিথাইল অরেঞ্জের সাথে। তাই আমাকে ওই ইন্ডিকেটরটা অ্যাড করতে হয়। ইন্ডিকেটর তোমাকে ইন্ডিকেট করবে, কিন্তু কখন বলতো? যখন ওর পিএইচ আর ওর পিএইচ ম্যাচ করবে, আদারওয়াইজ ও ধরবে কি করে? বুঝলেন? এটাই নিন স্যার, এবার yes ma'am. আমি থেমে গেলাম। Okay, good afternoon. গুড আফটারনুন স্যার। Good afternoon. হ্যাঁ, good afternoon. তো আজ তোমাদের হচ্ছে এটা আবার রিপিট হচ্ছে, ঠিক আছে? তো প্রসিডিওরটা আমি শুরু করি। কি হলো? একটু ওয়েট করো। তো প্রসিডিওরে প্রথম আমাদের কি করতে হবে? রেঞ্জ দা বুরেট উইথ 0.01 নরমাল সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা 0.01 বোধহয় এর আগে করেছি, তো ওটা 0.02 বা 1 যাই হোক না কেন, আমরা যে স্ট্যান্ডার্ড সলিউশন নেব 0.0, এখানে আমরা 0.02 নরমাল সালফিউরিক অ্যাসিড দিয়ে আগে বুরেটটাকে রিঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. হ্যাঁ, বলছি স্যার তাহলে এটা 0.02 নরমালি হবে? না এটা হ্যাঁ, এখান থেকে আমরা প্রসিডিওর যেখানে শুরু করছি 0.02 নরমাল, বোধহয় এর আগে ওটা 0.01 দিয়েই আমরা না শোনো, ওটা 0.01 এই হবে। এইটা পরে কারেক্টেড হয়েছে, স্যারের হয়তো কারেক্টেড ভার্সনটা এখানে রিফ্লেক্ট হচ্ছে না, ঠিক আছে? তো তোমরা এটাকে যে ভার্সনটা হবে তাই তো, যে তাহলে হ্যাঁ নরমালি আছে। আচ্ছা স্যার, আমি স্ট্যান্ডার্ড আপনাকে আপনি একটু প্রসিডিওরটা বলতে থাকুন। ইন দা মিন টাইম আমি আপনাকে নতুনটা পাঠাচ্ছি, ঠিক আছে? মানে কারেক্টেড ভার্সনটা পাঠাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই। 0.02 টাকে ওটা 0.01 ধরেই আমরা এগোচ্ছি, ঠিক আছে? না ক্যালকুলেশন পার্টটাও একটু চেঞ্জ হবে। আমি হ্যাঁ, ক্যালকুলেশন আচ্ছা আচ্ছা, রেজাল্টে কি হচ্ছে তাহলে সমস্যা হ্যাঁ, নেই। আমি আপনাকে নতুনটা দিচ্ছি। আপনি ততক্ষণ ওদের সাথে একটু কথা বলতে থাকুন, 5 মিনিটে আমি পাঠাচ্ছি। ওকে। So first we have to rinse the burette with 0.02 normal sulfuric acid, and after that we have to fill up the burette with standard sulfuric acid up to the mark or from 0. Initial reading will be 0.
অর্থাৎ আমাদের কি করতে হচ্ছে, প্রথমে যে সালফিউরিক অ্যাসিড আমরা বুলেটের মধ্যে নেব, স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড যেটা দিয়ে আমরা টাইট্রেশন করব, সেই সালফিউরিক অ্যাসিডটা আমরা बुलेटर মধ্যে নিচ্ছি। ঠিক আছে, पहले हम लोग सल्फ्यूरिक एसिड, स्टैंडर्ड सल्फ्यूरिक एसिड से बुलेट को रिंस कर लेना है, क्योंकि अगर उसमें अलग कुछ सॉल्यूशन रह जाएगा तो उसका जो स्ट्रेंथ चेंज हो सकता है, इसीलिए पहले रिंस करना है बुलेट। कौन सॉल्यूशन से ना, जिस सॉल्यूशन हम लोग ये बुलेट में यूज करेंगे, तो वो 0.01 नॉर्मल सल्फ्यूरिक एसिड। उसके बाद हम लोग को कलेक्ट करना है सैंपल वाटर, मतलब जिसका अल्कलाइनिटी हम लोग टेस्ट करने जा रहे हैं, उसका पिपेट आउट करना है। কি করতে হবে না, we have to pipette out 100 ml of sample water and placed it in a conical flux। একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা পিপেট আউট করে সেটাকে নিয়ে নিলাম। After that, add 2 or 3 drops of phenolphthalein indicator in conical flux. The color of the sample solution will turns to pink. স্যার আপনাকে পাঠিয়েছি, একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে, ওটা থাক, পরে আমরা ওটাকে শেয়ার করা আছে তো ওদের, আমি ওটা 0.01 ধরে ইয়ে করছি, না হলে আবার নতুন করে ওটা যেতে হবে আমাকে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে কি? ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হচ্ছে, ওটা ওদের দেখাতে হতো, আর কিছু হবে না। আচ্ছা আচ্ছা, ওটা আমি পরে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আগে ডিসকাসটা করে নিই। তো আমরা 2 to 3 drops of phenolphthalein indicator কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা স্যাম্পল ওয়াটার যার মধ্যে নিয়েছি তার মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা কালার দেখব কি না, যদি হাইড্রক্সিল আয়ন এর কোনো সাবস্টেন্স থেকে থাকে তাহলে কিন্তু এই কালারটা কি হবে, পিঙ্ক কালার হয়ে যাবে। ঠিক রাইট সাইডে যেমন পিঙ্ক কালার আমরা দেখতে পাচ্ছি, এরকম দেখতে পাবো। ঠিক আছে, যদি এখানে হাইড্রক্সিল আয়নের কোনো সাবস্টেন্স না থাকে, কোনো কম্পাউন্ড না থাকে, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো না, এবং সেক্ষেত্রে আমরা কি বলবো না, phenolphthalein alkalinity is totally absent in this sample। এই জন্যই কিন্তু আমাদের এই দুটো ইন্ডিকেটর দিয়ে আমাদের করতে হয়। ঠিক আছে, মানে এখানে phenolphthalein, তাই তো, হাইড্রক্সিল, কোনো হাইড্রক্সিল আয়নের কোনো কম্পাউন্ড যদি না থাকে, অর্থাৎ অ্যালকালাইনিটির জন্য রেসপন্সিবল যে সল্ট গুলো যেমন হাইড্রক্সিল মূলকের, সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই কালারটা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে টোটালি সেক্ষেত্রে অ্যাবসেন্ট, মানে phenolphthalein alkalinity অর্থাৎ OH alkalinity is totally absent। তো এই জন্য আমাদের এটা দেখে নিতে হয়। ঠিক আছে, সেটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আচ্ছা, এরপর আমরা কি করব না, টাইট্রেট ইট এগেইনস্ট, আফটার অ্যাডিং phenolphthalein indicator we are going to start titration against 0.01 normal sulfuric acid till the pink color totally disappear। This indicates that all the hydroxyl ions are removed from the water or neutralized from the water by standard acid solution which is add from burette। Note down the titer value। কোথা থেকে না, আমরা কতটা সালফিউরিক অ্যাসিড, স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড বুলেট থেকে অ্যাড করলাম, সেইটাকে আমরা কি করে দিচ্ছি না, নোট ডাউন করছি। সাপোজ তুমি ইনিশিয়াল পয়েন্ট দেখেছো কত 0, এবং টাইট্রেশন টোটাল কমপ্লিট হলো, অর্থাৎ যখন কালার ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, টোটাল কালার লেস হয়ে গেল পিঙ্ক থেকে, সেখানে সাপোজ 5, তাহলে আমাদের ভলিউম কনজিউম অফ সালফিউরিক অ্যাসিড কত না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 5 মাইনাস 0, এভাবে আমরা কত রেজাল্ট 5 পাবো। তো সেই আমরা ধরে নিচ্ছি সেই ভলিউম রিকোয়ার্ড V1। ওকে,
এরপর আমরা অ্যাড করছি সেকেন্ড যে ইন্ডিকেটর, যেটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। দেন উই হ্যাভ টু অ্যাড in that solution phenolphthalein indicator, 2 to 3 drops of methyl orange indicator into the same conical flux. The color of the sample solution will turns to yellow. কেন না, যেহেতু মিথাইল অরেঞ্জ যদি অ্যালকালি সলিউশনের মধ্যে অ্যাড করা হয় তাহলে সেটা কিরকম দেখতে হবে না, এরকম জাস্ট ইয়েলো কালার দেখতে হবে। জাস্ট এই রাইট সাইডের যে কনিক্যালের মধ্যে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে আমরা একটু বলে রাখি, যদি এর আগে ম্যাডাম বলে দিয়েছেন যে there are two types of alkalinity. Number one is phenolphthalein alkalinity and number two is methyl orange alkalinity. এই মিথাইল অরেঞ্জ অ্যালকালাইনিটি দিয়ে আমরা কিন্তু টোটাল অ্যালকালাইনিটি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু প্রবলেম আছে। কোথায় না, ওই যদি কার্বনেট থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকার্বনেট হবে। এই বাইকার্বনেট হওয়ার পর কিন্তু আমরা আর ওই পিঙ্ক কালারটা দেখতে পাবো না যদি আমরা শুধুমাত্র ফেনোল্যাপথ্যালিন দিয়ে করি। কিন্তু আমরা যদি মিথাইল অরেঞ্জ দিয়ে করি তাহলে সেক্ষেত্রে টোটালটাই কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো এবং ক্যালকুলেশনেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা ওটা নিয়ে করতেই হয়, কেন, বিকজ অফ টু নো দ্য অ্যামাউন্ট অফ OH হাইড্রক্সিল আয়ন কতটা আছে সেটার জন্য। ঠিক আছে, তো এরপর আমরা কি করছি না, মিথাইল অরেঞ্জ অ্যাড করার পর আবার ওই সলিউশনটা নিয়ে ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যে সলিউশন নিয়েছি আমরা সেটা নিয়ে কি করছি, কন্টিনিউ দ্য টাইট্রেশন এগেইনস্ট 0.01 নরমাল সালফিউরিক অ্যাসিড টিল দ্য ইয়েলো কালার চেঞ্জ টু রেড। এটা আমরা জানি যে ইন অ্যালকালাইন সলিউশন মিথাইল অরেঞ্জ ইজ yellow and in acidic solution it changes to red. Okay, the entire volume V2 of sulfuric acid is noted down and it accountable in calculating the total alkalinity. তাহলে আমরা একইভাবে এবার কত টোটাল আমরা একদম ফ্রম ফার্স্ট ইনিশিয়াল রিডিং থেকেই কিন্তু আমরা এই মিথাইল অরেঞ্জ দেওয়ার পর টোটাল যে রেড কালারে কনভার্ট হলো, আমরা এই টোটাল কিন্তু ফাইনাল থেকে ইনিশিয়ালটা অ্যামাউন্টটা আমরা কত ভলিউম সালফিউরিক অ্যাসিড ইউজ করেছি টাইট্রেশন কমপ্লিট করার জন্য সেটা কিন্তু আমরা নিয়ে নিলাম। ঠিক এইরকম কালার কিন্তু আমরা আফটার কমপ্লিট দ্য টাইট্রেশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, ডান দিকে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা অবজারভেশনটা একটু দেখে নিই। অবজারভেশনটা একটু ভালো করে ফলো করো। এটা জাস্ট টেবিলে আমরা কিভাবে ইনিশিয়াল রিডিং বা ফাইনাল রিডিংটাকে ক্যালকুলেট করব বা কিভাবে নোট ডাউন করব। তো ফার্স্ট অবজারভেশন অ্যাট লিস্ট উই হ্যাভ টু টেক 3 ডিফারেন্ট অবজারভেশন। ঠিক আছে, আমাদের 3টে অবজারভেশন কিন্তু নিতেই হয় টাইট্রেশনের ক্ষেত্রে। তার কারণ ফার্স্ট টাইম আমাদের হয়তো ভুল হতেও পারে, তো সেকেন্ড টাইমে গিয়ে কিন্তু সেটা ঠিক হবে। আবার ফার্স্ট টাইমে হয়তো ঠিক হলো, সেকেন্ড টাইম ভুল, তার মানে কি আমার কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারবো না। সো উই হ্যাভ টু টেক অ্যাট লিস্ট 3 অবজারভেশন। তো ফার্স্ট আমরা কত we have taken 100 ml of sample water and Buret reading was 0. That's when initial reading was 0 and final reading 0.6. তাহলে ভলিউম রিকোয়ার্ড অফ সালফিউরিক অ্যাসিড ফর টাইট্রেশন কত না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল 0.6। এখানে একটা জিনিস দেখবে, এই হাইড্রক্সিল এর কম্পাউন্ড গুলো, হাইড্রক্সিলের যে ম্যাটেরিয়াল এই যে সল্ট গুলো থাকে সেটা কিন্তু খুবই কম পরিমাণ থাকে, নরমালি এটা কম থাকে, কিন্তু কার্বনেট বা বাইকার্বনেট এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। তার কারণ কিছু এই যে ক্যালসিয়াম কার্বনেট এই টাইপের কিছু যে স্টোন গুলো মানে ওয়াটারের মিক্সড হতে থাকে, তার থেকেই কিন্তু রিয়াকশন করে এই যে ক্যালসিয়াম কার্বনেট বা বাইকার্বনেট এগুলো কিন্তু বেশি পরিমাণে থাকে। কিন্তু এই হাইড্রক্সিল
এর কম্পাউন্ড গুলো কিন্তু খুব একটা বেশি থাকে না, তাই তোমরা দেখতে পাবে রেজাল্টটাই কিন্তু কম থাকে। এটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হার্মফুল। তো আমরা সেকেন্ড অবজারভেশন কি দেখলাম না, একইভাবে আমরা 100 ml স্যাম্পল ওয়াটার নিলাম, নিয়ে তার ইনিশিয়াল রিডিং ওই একইভাবে আমরা বুরেট রিডিং নোট ডাউন করলাম 0.6 অ্যান্ড টোটাল কমপ্লিট টাইট্রেশন এরপর আমরা দেখলাম 1.1 ফাইনাল রিডিং। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলে দিতে পারি যে ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল রিডিং সেটাই হচ্ছে ওই টাইট্রেশন করার জন্য আমাদের H2SO4 কনজিউম হয়েছে। একইভাবে থার্ড যে অবজারভেশন একটু দেখে না, 1.1 থেকে আমরা শুরু করেছি 1.6। এখানে একটু কোয়েশ্চেন হতে পারে যে আমরা 1.1 এর আগেরটার ফাইনাল রিডিং ছিল, তাহলে ওটাই কি ফাইনাল ইনিশিয়াল রিডিং হবে পরেরটার জন্য? সেটা নাও হতে পারে। তাই কিন্তু এটা শুরু করার সময় টাইট্রেশন ঠিক সবকিছু সলিউশন রেডি করে টাইট্রেশন শুরু করার সময় কিন্তু তোমাদের একবার নোটিস করতে হবে যে বুরেট রিডিং কত আছে। তার কারণ এর মধ্যে যদি কোনো একটা ড্রপ ওখান থেকে নিচে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রিডিংটা ভুল হবে। তাই অবশ্যই এটাকে একটু খেয়াল রাখতে হয় যে আমরা টাইট্রেশন জাস্ট শুরু করার আগের মুহূর্তে কিন্তু আমাদের একটু দেখে নিতে হয়, ঠিক আছে, যে ইনিশিয়াল রিডিং আমি কত থেকে শুরু করছি। তো এখানে 1.1 থেকে 1.6 যখন বুলেট রিডিং হলো তখন আমার টোটালি টাইট্রেশন কমপ্লিট, অর্থাৎ কি কালার থেকে কি হলো, মানে আমরা ফেনোল্যাপথালিন অ্যালকালাইনিটি মাপছি, তাহলে সেখানে কালারটা কিরকম চেঞ্জ হবে? কেউ একটু রিপ্লাই দাও। স্যার পিঙ্ক হয়ে যাবে। At the end point the color will be pink. Yes. ঠিক না ভুল? Yes, sir. পিঙ্ক হয়ে যাবে। ভেবে বললে একটু ভুল বললে। তার কারণ আমরা কিন্তু অ্যাসিড দিয়ে একে নিউট্রালাইজ করছি। ফেনোল্যাপথালিন ইন্ডিকেটর দিয়েছি, তার মধ্যে OH আছে কিনা আমরা ধরেই নিচ্ছি OH আছে, OH এর কোনো কম্পাউন্ড আছে, হাইড্রোক্সিলের কোনো কম্পাউন্ড আছে, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যালকালাইন সলিউশন। আমরা যদি ইন্ডিকেটর অ্যাড করি ফেনোল্যাপথালিন তাহলে সেটা অবশ্যই পিঙ্ক হবে ইন অ্যালকালাইন মিডিয়াম। এন্ড আফটার দ্যাট টোটাল কমপ্লিট দ্য টাইট্রেশন, এটা তো অ্যাসিডিক মিডিয়াম হয়ে যাচ্ছে, জাস্ট অ্যাসিডিক মিডিয়াম হচ্ছে। আফটার নিউট্রালাইজেশন জাস্ট অ্যাসিডিক মিডিয়াম হচ্ছে, তখনই সেটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। তাহলে ইন অ্যাসিডিক মিডিয়াম পিঙ্ক, এই ফেনোল্যাপথালিন ইন্ডিকেটর কি কালার? কালারলেস। কালারলেস। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, Yes. ঠিক আছে। তো এখানে কি হবে তাহলে? স্যার টোটালি কালারলেস তো। কালারলেস। কালারলেস, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা টোটাল মানে অ্যাভারেজ ভলিউমটা কত সেটা দেখে নিচ্ছি। সেটা আমরা দেখলাম কত, 0.5 ml, ঠিক আছে। এরপরে আসছি টোটাল অ্যালকালাইনিটি। টোটাল অ্যালকালাইনিটি আমরা সেই আবার শুরু করছি কি নাম, এবারে কিন্তু আমরা অ্যাড করেছিলাম কি, কোন ইন্ডিকেটর? মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, হ্যাঁ মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর অ্যাড করার পর আমরা টাইট্রেশন শুরু করলাম। এর ইনিশিয়াল পয়েন্ট কত, ইনিশিয়াল রিডিং কত, 1.6 থেকে আমরা শুরু করলাম। এবং দেখো এখানে কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি হয়েছে, ভলিউমটা দেখো এখানে কনজিউম কিন্তু অনেক বেশি, অর্থাৎ কি এই কার্বনেট বা বাইকার্বনেটের যে কম্পাউন্ড গুলোর মধ্যে আছে সেটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে থাকে। তাই এক্ষেত্রে টোটাল নিউট্রালাইজেশন কমপ্লিট করার জন্য কিন্তু ঠিক যতটা পরিমাণ, যত ভলিউমের কি থাকবে না একটা অ্যালকালি থাকবে, ঠিক ততটা সেম অ্যামাউন্টের কিন্তু আমাদের অ্যাসিড অ্যাড করতে হবে। তো যেহেতু এখানে আমাদের একটু বেশি লেগেছে অ্যাসিড, সুতরাং এই কার্বনেট বা বাইকার্বনেটের যে সল্ট গুলো ডিজলভ অবস্থায় আছে বা আয়ন্স গুলো আছে তার পরিমাণটা কিন্তু একটু বেশি। এখানে আমরা একটু দেখি যে 1.6 থেকে শুরু করলাম, ফাইনাল রিডিং 10.1, অর্থাৎ volume of sulfuric acid consumed for totally neutralized carbonate or bicarbonate 8.5. and the second observation একই ভাবে আমরা 100 ml sample water নিলাম, initial reading 10.1 and final reading 18.4. so we have to require 8.3 ml sulfuric acid for
complete the titration. And the last observation, আমরা একইভাবে এই স্যাম্পল ওয়াটার কিন্তু কম বেশি আমরা নিতে পারবো না, তার কারণ সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেশনে মেলাতে পারবো না, প্রত্যেকবার কিন্তু একই পরিমাণ নিয়েই কিন্তু আমাদের করতে হবে। তাহলে 18.4 থেকে শুরু করলাম এবং কমপ্লিট হয়েছে কত 26.7। তাহলে আমরা দেখছি কত না 8.3 ml of sulfuric acid is required to complete the titration or neutralize the solution। তাহলে এখানে চেঞ্জটা কেমন হচ্ছে, আমরা যখন ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ অ্যাড করেছি তখন কালার অফ দ্য সলিউশন উইল বি ইয়েলো, and after complete the titration the color will change to কি red। ওকে, তার কারণ অ্যাসিডিক মিডিয়ামে আমাদের মিথাইল অরেঞ্জ কি হবে রেড। Red. ঠিক আছে, ক্লিয়ার সবার এই পর্যন্ত? Yes. ওকে, এবারে আমি স্যার একদম Calculation. ফাইনাল ড্রপে রেড হ্যাঁ ফাইনাল ড্রপ এইখানে একটু বলি, এটা কিন্তু আমরা মোটামুটি অ্যাপ্রক্স ধরি, তার কারণ টোটালি নিউট্রালাইজ কিন্তু তুমি করতে পারো না। তার এই যে একটা ড্রপ তার মধ্যে যদি তোমার ইয়েলো থেকে যায় তাহলে তুমি বলছো অ্যালকালাইন, আবার যদি বলো পিঙ্ক বা রেড যেটা বলছো সেটা কিন্তু তোমার কি হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম হচ্ছে, তাই কিন্তু আমরা অ্যাপ্রক্স ধরে নিই। ঠিক আছে, প্রায় ওটা নিউট্রাল হয়েছে। ঠিক আছে, কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে না গেলে তো তুমি বুঝতে পারবে না যে টোটালি নিউট্রালাইজ হয়েছে কিনা। ওই জন্য আমরা এন্ড পয়েন্ট কি করি, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে সেটা, তার থেকে বেশি হলেও কিন্তু আমরা ওই রেড কালার দেখতে পাবো, কিন্তু সেটা ভুল। একদম এন্ড পয়েন্টে কি হচ্ছে সেটা এন্ডিং ড্রপটা কিন্তু ভালো করে আমাদের অবজার্ভ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা ক্যালকুলেশনটা একটু দেখি। ক্যালকুলেশনের ক্ষেত্রে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড আমরা যখন ফার্স্ট যে এক্সপেরিমেন্ট করেছি ফেনোল্যাপথালিন অ্যালকালাইনিটির সময় তখন কত না রিকোয়ার্ড ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড, স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড কত না 0.5 ml, and নরমালিটি অফ সালফিউরিক অ্যাসিড 0.01। এখানে 2 দেখতে পাচ্ছ তো, এই কারেকশনের পরে কিন্তু ওটা তোমাদের পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কত 0.01 নরমাল। ভলিউম অফ স্যাম্পল অর্থাৎ স্যাম্পল ওয়াটার আমরা যেটা নিয়েছি সেটা কত না 100 ml। প্রত্যেকবার কিন্তু আমরা 100 ml স্যাম্পল ওয়াটার নিয়ে টাইট্রেশন করেছি। এবারে আমরা ফেনোল্যাপথালিন অ্যালকালাইনিটি এই ফর্মুলার দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো। ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড V1 দ্যাট ইজ 0.5 ml ইনটু নরমালিটি। নরমালিটি কত না স্ট্যান্ডার্ড সলিউশন যেহেতু তার নরমালিটি আমাদের জানা কত সেটা না 0.01 নরমাল। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট কত 50 গ্রাম। তুল্যাঙ্ক ভর ক্যালসিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা তোমরা শিখেছো, তবু একবার আমি বলে দিই না কি করে না ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট বাই তার আয়ন সংখ্যা। যদি ক্যালসিয়াম হয় ক্যালসিয়াম মেটালিক আয়ন Ca2+ তাহলে কত না 2। তাহলে এখানে আমরা যদি মলিকিউলার ওয়েট ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে কত না 100, এটাকে যদি তার আয়নস নাম্বার দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কত পাচ্ছি না 50। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট 50 গ্রামস। তো সেটাই 50 গ্রামস ইন্টু 1000 আমরা 1000 ml বের করছি অর্থাৎ 1 লিটার, তাই এখানে আমরা ইন্টু 1000 ডিভাইডেড ভলিউম অফ স্যাম্পল টেকেন, কত অ্যামাউন্ট স্যাম্পল আমরা কত ভলিউমের স্যাম্পল সলিউশন আমরা নিয়েছি। তো এখানে দেখো অ্যালকালাইনিটি অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্স টু ইকুইভ্যালেন্ট মিলিগ্রাম পার লিটার ইউনিটে আমরা দেখছি, তাহলে কত 0.5 ইন্টু 0.01 ইন্টু 50 ইন্টু 1000 ডিভাইডেড 100 ভলিউম অফ স্যাম্পল টেকেন কত 100। তাহলে এখান থেকে আমরা
রেজাল্ট কিন্তু ক্যালকুলেশন কমপ্লিট করলে আমরা পেয়ে যাব। তাহলে অত মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এরপর তাহলে এখানে আমরা দেখলাম ফেনোল্যাপথ্যালিন অ্যালকালাইনিটি। এবারে আসছি কি না, আমরা টোটাল অ্যালকালাইনিটিটা কত সেটা একবার দেখে নেব। একইভাবে আমাদের ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড কত, 8.3। সেকেন্ড টেবিল যেটা একটু ভাবার চেষ্টা করো, সেকেন্ড টেবিলে আমরা এভারেজ ভলিউম কত পেয়েছিলাম, এভারেজ ভলিউম অফ স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড 8.3 ml, and normality of sulfuric acid 0.01, volume of sample equals to 100 ml, equivalent weight of calcium carbonate is equals to 50 gram. So total alkalinity is volume of sulfuric acid V2, that was 8.3 ml, normality of sulfuric acid 0.01 into 50 is equivalent weight of calcium carbonate into 1000 ml by volume of sample taken. Then total alkalinity as calcium carbonate equivalent 8.3 into 0.01 into 50 into 1000 divided 100. এটা যদি ক্যালকুলেশন আমরা কমপ্লিট করি তাহলে যে রেজাল্ট পাচ্ছি কত, 83 পয়েন্ট, যদি আমরা 0.02 ধরি, 0.01 ধরলে একটু কম হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখছি 83 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট। আমরা এই মিলিগ্রাম পার লিটার কে আরো একটা ইউনিটে বলতে পারি, সেটা কি ppm স্যার। ppm, পার্টস পার মিলিয়ন। একদম পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, আমরা এই ইউনিটে দেখে বলতে পারি। তো এক্ষেত্রে আমরা তাহলে কি দেখলাম না, therefore phenolphthalein alkalinity is 5 milligram per liter or 5 ppm and total alkalinity is 83 milligram per liter. তো এভাবে তাহলে আমরা টোটাল অ্যালকালাইনিটি কিন্তু বের করতে পারব। তো এক্ষেত্রে তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তাহলে কিছু আমাকে জিজ্ঞেস করতে পারো, আমরা আছি। ঠিক আছে, কিছু প্রবলেম আছে কি? নো স্যার। আচ্ছা, তো if I want to know that how many types of alkalinity, ফেনোল্যাপথ্যালিন অ্যালকালাইনিটি আর মিথাইল অরেঞ্জ অ্যালকালাইনিটি টু টাইপ। Other one is total. আচ্ছা, তো আমরা কোন অ্যালকালাইনিটির জন্য আমরা ফেনোল্যাপথ্যালিন ইন্ডিকেটর ইউজ করব? হাইড্রক্সিল অ্যালকালাইনিটি। আচ্ছা, এটা কি বলতে পারবে what is the pH range of phenolphthalein indicator? Sir, 10 to 12 sir. না, ওটা একটু বেশি হয়ে যাচ্ছে, ওটা 8 to 10। 8 to 10। তো ঠিক আছে, এভাবেই তাহলে তোমরা মিথাইল অরেঞ্জের হ্যাঁ, মিথাইল অরেঞ্জ এটা থাকে হচ্ছে 4। ঠিক আছে, 4 to 5 বা 4 to 6 এর মধ্যেই থাকে। ঠিক আছে, 4 এর দিকে এটাকে আমরা অ্যাসিডিক ইন্ডিকেটর হিসেবে ধরি, কোনটাকে? মিথাইল অরেঞ্জকে। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এর মধ্যে কেউ আসতে পারো তাহলে বৃহস্পতি শুক্র শনি বা এর আগেও আসতে পারো। ঠিক আছে, ল্যাবের ক্ষেত্রে গত শনিবারেও কয়জন এসেছিল, এসে পড়ে গেছে। ঠিক আছে, কিছু প্রবলেম থাকলে ওদের এই শুক্র শনি পরীক্ষা আছে, এই সপ্তাহে আচ্ছা, আসতে পরীক্ষা হবে না, আছে। ভালো করে পড়ে ইন্টারনালটা দিই, হুম, ভালো করে ইন্টারনাল দেবে। হ্যাঁ, প্রসিডিওর খুব বলে ভালো দিয়েছে করে তো, দাও। কোথায় পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, পরপর ছবিগুলো তুলবে। তুলে একটা তার আগে সময় থাকতে থাকতে একটা ভালো দেখে ওই ফোনে লোড করে নেবে, ওই যে কি বলে বলো, আরে স্ক্যানার স্ক্যানার বা সহজ স্ক্যানার। হ্যাঁ, দিয়ে একটা ট্রাই করে দেখবে যে ঠিকঠাক করতে পারছো কিনা, যে কোনো বইয়ের দুটো পেজ তুলে একটু চেক করে দেখবে।
অ্যাডব স্ক্যানারটা বেশ ভালো, ক্যাম স্ক্যানার যাওয়ার পর অ্যাডব স্ক্যানারটা বেশ ভালো হয়েছে। ওটাও দেখো, ও, ভালো করে পরীক্ষাটা দাও, তারপর ল্যাব করতে আসবে। আর ল্যাবের ভাইভা কিন্তু এর আগে আমরা কিন্তু ল্যাবের ভাইভা অনলাইনে আমরা নিয়েছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে ল্যাবের যে ভাইভা হবে এটা কিন্তু পজিটিভলি ধরে নেবে, ঠিক আছে? Yes, হবে মানে কি হবে না তোমাদের এটা না, তোমাদের আগের ব্যাচের, তোমাদের আগের হ্যাঁ ব্যাচের, তোমাদের তোমাদের আগের না। ব্যাচে হ্যাঁ, তাদের যখন কিন্তু কোভিডটা অনলাইনে শুরু আমরা হয় তখন। কন্ডাক্ট করেছিলাম। মানে তো সেরকম সেই গো টু মিটিং এ মানে 1 বাই 1 জিজ্ঞেস করছেন আর কি নাকি? হ্যাঁ, ওই 1 বাই 1 5 জন মানে 10 জন ধরো করে দুজন ঢোকানো তিন, হয়। হ্যাঁ এরকম টিম তো করে ঢুকিয়ে তাদেরকে কোয়েশ্চেন। যে পরীক্ষা দেয় তাকে ক্যামেরা অন করতে বলা হয়, ক্যামেরা মাইক্রোফোন অন করে সে বলা হয়ে গেলে সে মিটিং লিভ করে চলে যায়। আবার হয়ে গেলে 10 জনকে ঢোকানো হয়, এইভাবে করে করে শেষ করেছে। ও মানে ও সবাই একসাথে জয়েন থাকে না, মানে যে যার ভাইবা হয় মানে যে কজনে হয় তাই থাকে, তাই তো ম্যাম? না না, হ্যাঁ, এটা হ্যাঁ, ওটাকে হ্যাঁ। এইভাবে সেট করে দেওয়া হয় যে 1 থেকে 10 এই টাইম, 10 তারপর থেকে 10 জন এই টাইম, তারা সেই সময় ঠিক থেকে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার অনুযায়ী আমরা বেঁধে দেবো টাইম। হুম। কারোর হয়তো সকাল 10টায় পেন পড়লো, কারোর হয়তো দুপুর 3টায় পড়লো। ম্যাম সেই সময় এক্সপেরিমেন্ট ওয়াইজ হবে না, পুরো সবকটা এক্সপেরিমেন্টের একসাথে হবে? সবকটা না এক্সপেরিমেন্টের দেখো, একসাথে, সবকটা ভাইবা দিতে হচ্ছে পারবো যখন না, তাহলে আমার শেষ হবে না। ওই মিনিট 5-7 একজনকে করা হয়, তাতেই আমরা বুঝে যাই সে কটা কি করেছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু ল্যাব পারফর্ম তো করতে হচ্ছে না, যদি মানে অফলাইনে না হয়, তাহলে আমরা ধরুন যদি করতে না হয়, তাহলে সেক্ষেত্রে তো তোমাদের শুধু একটু পড়তে হবে ব্যাপারগুলো, না? তাহলে সেক্ষেত্রে সবটাই তো একটু কভার করতেই হবে। এই হচ্ছে, ওকে তাহলে